নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। ঘণ্টাখানেক বাংলার কথার আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, আজকে মঙ্গলবার 14 তারিখ, মানে 14 জুলাই। ঠিক এক সপ্তাহ পরের মঙ্গলবারই কিন্তু 21শে জুলাই। আর এই 21শে জুলাই মানেই ভিক্টোরিয়া হাউসের সামনে, ধর্মতলায় একদম ভিক্টোরিয়া হাউসের সামনে আপনারা, মানে বাংলার মানুষ, আমরা প্রত্যেকে 21শে জুলাই তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, আমরা 21শে জুলাই একটি মহাসমাবেশ দেখতে কিন্তু অভ্যস্ত ছিলাম। মহাসমাবেশ কেন বললাম? কারণ তাতে কি কি থাকতো না, তাতে এন্টারটেনমেন্ট থাকতো, গান বাজনা থাকতো, স্পিচ থাকতো, রাজনৈতিক বক্তৃতা থাকতো, টলিউডের শিল্পীরা থাকতেন, সিঙ্গাররা থাকতেন, কে থাকতেন না? সেখানে সব কিছু হতো, নাচ গান সব কিছু। এবার এই 21শে জুলাই, এই বছর মানে পরিবর্তনের পর এই 21শে জুলাই প্রথমবার কিন্তু হবে। কিন্তু 21শে জুলাই নিয়ে দেখুন টানাপোড়েন শুরু হয়ে গেছে। মানে যারা করতো শাসক দল, তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের তো দুটো পার্ট, একটা কালীঘাট তৃণমূল, একটা ঋতব্রত তৃণমূল। তো একটা তৃণমূল কংগ্রেস, মানে কালীঘাট তৃণমূল কংগ্রেস, সেখানে ভিক্টোরিয়া হাউসের সামনে অনুমতি না পাওয়ার ফলে তারা হাইকোর্টে গেছে। আর অন্যদিকে ঋতব্রত তৃণমূল মেয়র ইন্সপেকশনে গেছে, সেখানে ইন্সপেকশন করছেন। আবার পাশাপাশি কংগ্রেস, অর্থাৎ প্রদেশ কংগ্রেস কিন্তু 21শে জুলাই যেখানে করতে চাইছেন শহীদ মিনারের সেখানে কিন্তু আজকে তারা পরিদর্শন করেছেন। সেখানে কংগ্রেসের যারা নেতারা ছিলেন পরিদর্শন করেছেন। তাহলে 21শে জুলাই নিয়ে তৃণমূল এবং অন্যদিকে কংগ্রেস টানাপোড়েন শুরু হয়ে গেছে, মানে দুই তৃণমূল আর কংগ্রেস। খুব ইন্টারেস্টিং চিত্রটা কিন্তু আপনাদের সামনে। এই নিয়ে আমাদের প্রথম পর্ব আমরা রাখছি আমাদের আজকের পর্বের, এবং পরবর্তী পর্বে কিন্তু আমরা তীর্থঙ্কর ঘোষ, তৃণমূলের পরাজিত পানিহাটির প্রার্থী, অ্যারেস্টেড হয়েছেন গতকালকে, আপনারা জানেন। এবার কি নির্মল ঘোষের পালা? কেন বলছি, যখন আমরা আলোচনা করব আপনারা জানতে পারবেন। আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমাদের আজকের পর্বের কারা কারা অতিথি আছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মহাসচিব আশুতোষ চ্যাটার্জি, আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস, এবং প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। আমরা তিনজনকেই আমাদের আজকের ঘণ্টাখানেক বাংলার কথার পর্বে স্বাগত। প্রথমে আমি ডক্টর বিশ্বাস আপনার কাছে আসব। আপনি একজন চিকিৎসক, আপনার রাজনীতির সঙ্গে যথেষ্ট যোগাযোগ আছে, আমরা প্রত্যেকে জানি। সোশ্যাল মিডিয়ায় আপনি ভীষণ অ্যাক্টিভ। সেই প্রসঙ্গে আমি যেটা জিজ্ঞেস করবো স্যার, এই নতুন 21শে জুলাই এবছর পরিবর্তনের পর আপনার বিশ্লেষণ কিভাবে দেখছেন? দেখুন, 21শে জুলাই ঘটনাটা হচ্ছে এমন সময় হয়েছিল যখন মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের ছিলেন। তখন 13 জনকে পুলিশ গুলি করেছিল। তো তারপর থেকে এটা চলে আসছে। তারপর তৃণমূল হওয়ার পর মমতা ব্যানার্জিও এটাকে পালন করেন, এটা শহীদ দিবস হিসেবে কংগ্রেসেও পালন করেন। দুজনেরই সেদিক থেকে অধিকার আছে। কিন্তু নতুন একজন মানে একদল বেরিয়ে এসে যে তৈরি করেছেন, আপনি কালীঘাট বা ঋতব্রত বলছেন, আমি অন্যভাবে বলবো। আমি তৃণমূল কংগ্রেসই বলবো, বনাম আক্রোট আর আপেলদের দল। তো আক্রোট আপেলদের দল কি করলো সেটা নিয়ে, এবং কথার লোক হবে সেটা নিয়ে সন্দেহ আছে। হলেও এখানে বিজেপিকে পূর্ণ সমর্থন দিতে হবে। লোক ভাড়া করে লোকটা ভিড় করাবে বিজেপি, এবং ওইখানে বিজেপি চেষ্টা করবে এদের যাতে লোকগুলো একটু বেশি থাকে। মানে কোন মিটিং এ বিজেপি লোক ভাড়া করছে? অবভিয়াসলি আক্রোট আর আপেলদের দলে। আচ্ছা। তো আমি তো এদেরকে এই নামেই বলবো। আমি কোনো ঋতপন্থী বলবো না, বা তৃণমূল কংগ্রেসের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় ওতপ্রোতভাবে জড়িত সেইখানে সেটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। সুতরাং তৃণমূল কংগ্রেসের যেটা হবে, কিন্তু 21 তারিখে এখন নানান ঝামেলা চলছে। কংগ্রেস শহীদ মিনার পেয়েছে, ভালো, কংগ্রেসের সেখানে করছেন। কিন্তু ঘটনাচক্রে হচ্ছে কোথায় তৃণমূল করবে, কোথায় আপেলরা করবে, সেটা নিয়ে আমি জানি না। শেষমেশ হয়তো আদালতে তৃণমূলের ইন্সপেকশনের ছবি দর্শকরা এই মুহূর্তে দেখছেন মেয়র রোডে। বলুন না, সে দেখুক, সে ভর্তি করে দেখুক, ছবি তুলুক, ওখানে হয়তো দু একজন ভালোবাসার মানুষকে তিনি পেয়ে যাবেন। তো ঘটনাচক্রে হচ্ছে, আমার বক্তব্য একটাই হচ্ছে, 21শে জুলাই একটা খুব অন্যতম দিন। কারণ আজকে পশ্চিমবঙ্গে ভায়োলেন্স, অর্গানাইজ ভায়োলেন্সটা বামপন্থীরা এনেছে, সেইটার একটা কিন্তু নিদর্শন ছিল। এই অর্গানাইজ ভায়োলেন্স আর কোথাও কিন্তু কোনোদিন হয়নি। যেখানেই বামপন্থীরা সেখানেই একটা অর্গানাইজ ভায়োলেন্স। সেই ভায়োলেন্সের প্রতিবাদে যে এই শহীদ দিবস পালন হয়, তবে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে শহীদ দিবস পালন হয় ঠিক আছে, কিন্তু শহীদ দিবসে এই সেলিব্রিটিদের নাচ আর গানটা যেন মনে হয় অনুষ্ঠানটা বা মানে ওই দিবসটাকে যেন একটু ছোট করে দিচ্ছে। তার যে একটা বড় রকমের একটা ইম্পর্টেন্স ছিল, একটা সিগনিফিকেন্স ছিল, সেই সিগনিফিকেন্সটা কিন্তু লস হয়। এইটুকু আমি বলবো। বেশ, অর্কদা, তারপরে আমি আশুতোষ কাছে যাবো। অর্কদা,
না কি আমি কি প্রশ্নটা কি? আমার প্রশ্ন এই 21শে জুলাই যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে তৃণমূলের যে দুটো ভাগ, হৃদয়পুত্র তৃণমূল যেখানে পরিদর্শনে গেছেন, অন্যদিকে হাইকোর্টে কালীঘাট তৃণমূল গেছে, এই নিয়ে আপনার বিশ্লেষণ করা? না না, আমার তৃণমূলের কোনো কিছু নিয়ে কোনো একটা আগ্রহ নেই। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন বাংলা গড়তে চাইছেন, বেশ ভূতের মতো খাটছেন। হিন্দুরা একজোট হয়েছে, বাংলায় একটা নতুন যুগের শুরু হবে। ইন্ডাস্ট্রিকে আনতে হবে, ল অ্যান্ড অর্ডার ঠিক করতে হবে, হেলথ সেক্টরে রিফর্ম দরকার। এবং শুভেন্দুবাবু 13 তারিখে কোনো মুখ্যমন্ত্রী এভাবে বিকাশ ভবনে গেছেন বলে তো আমার মনে হয় না। কতগুলো বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম কথা, এবার স্কুলগুলোর পরিচালন সমিতির নেতৃত্ব দেবেন অভিভাবকরা, কোনো পলিটিক্যাল ফিগার থাকবে না। তারপর ন্যাশনাল এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট হবে, 81,000 স্কুলকে যুক্ত করা হবে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে, যাতে প্রচুর মানে মিড ডে মিলের রান্না আগে কাঠকয়লায় হতো, এখন জ্বালানি ব্যবহার করা হবে, কিন্তু সেটা পরিবেশ বান্ধব জ্বালানি। এবং বহু স্কুলে কোথাও ফ্যান নেই, কোথাও লাইট নেই, রাঢ়বঙ্গে গরমের সময় প্রচণ্ড কষ্টের মুখে পড়েন ছেলেমেয়েরা, সেইগুলোকে দেখা হবে। বেশ। এবং যেটা যে ওবিসির মামলায় যে নিয়োগ আটকে ছিল, 8 জুলাই সুপ্রিম কোর্টের খুলেছে গ্রীষ্ম অবকাশের পর, সরকার সেই মামলাটা প্রত্যাহার করে দেবে। এবং খুব সিগনিফিকেন্ট হচ্ছে যে স্কুলের পরিচালন সমিতির মাথায় কোনো থাকবে না রাজনৈতিক নেতা। এখন তো এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। কে 21শে জুলাই তোলামূল কি করবে, কটা তোলামূলের ভাগ। কিন্তু ডক্টর 21শে বিশ্বাস জুলাই হচ্ছে আসল আশুতোষদের। 93 সালের 21শে জুলাই ও তারিখটা আমার চোখের সামনে এখনো ভাসে। সেদিনকে আমি হাতিবাগান মোড়ে ছিলাম, অটোতে বন্ধ ডাকা হলো, কংগ্রেস বন্ধ ডাকলো, সেই ছবি আমরা দেখেছি। তখন তো আর স্যাটেলাইট চ্যানেল ছিল না, দূরদর্শন দেখিয়েছে কীভাবে পুলিশ টার্গেট করে গুলি চালিয়েছিল। তো 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ওটা রাজনৈতিক ভাবে ব্যবহার করেছেন এবং শহীদদের ভুলে গেছেন। ওখানে পাগলু ড্যান্স হয়েছে। সব থেকে বড় কথা যে মনীশ গুপ্ত তখন স্বরাষ্ট্র সচিব ছিলেন, গুলিটা তো চালানো হয়েছিল পুলিশের। তো সেই মনীশ গুপ্তকে দিদিমণি কিভাবে কম্পেনসেট করেছিলেন, প্রথমে বিদ্যুৎ মন্ত্রী, তারপরে রাজ্যসভার সদস্য। তো 21শে জুলাই পালন করার কোনো অধিকারই মমতা ব্যানার্জির নেই। তখন তিনি কংগ্রেসের পার্ট অ্যান্ড পার্সেল ছিলেন, ওটা কংগ্রেসের কর্মসূচি। আমি শুভকামনা রইল আশুতোষদের জন্য। এবার এটা জানি না, ওদের একটা হাইকমান্ড বলে বায়বীয় বস্তু আছে। এই যে নির্বাচনের ফলাফল বেরোনোর পর অনেক বিধায়ক তৃণমূলের টিকিটে নির্বাচিত, তারা কংগ্রেসে যাওয়ার জন্য দিল্লি অবধি গেছিলেন। কি অদ্ভুত এক কারণে কংগ্রেসের হাইকমান্ড দরজাটা খুলল না। যদি তারা দরজাটা খুলতো, ঋতব্রত তৃণমূল বলে কিছু সৃষ্টিই হতো না। এখন তো সব থেকে আদর্শ সময় পশ্চিমবঙ্গে কংগ্রেসের নিজের পায়ের তলার জমিটা শক্ত করে নেওয়া। কিন্তু ওদের নেতা যখন তখন বিদেশে চলে যান, whereabouts কেউ জানে না, এসপিজি কেউ বলে যান না। এখন তো এসপিজি নিয়ে অন্যরা আছে। ওরকম মানে কি বলবো, অ্যামেচার পলিটিক্স করে না, বিজেপির মতো 24/7 রাত দিন 7 দিন বউ বাচ্চা বাদ দিন বলে যারা রাজনীতি করে, তাদের ভোট মেশিনারি এবং তাদের সর্বাঙ্গীন ইকোসিস্টেমের সঙ্গে লড়াই করা সম্ভব। আসলে আমি কিন্তু দুটো স্টেটমেন্ট আপনাকে উত্তর চাইবো, বাংলার মানুষ জানতে চাইবেন। কিন্তু তার আগে অর্কদা, ডক্টর বিশ্বাস যে কথাটা বললেন যে দুই তৃণমূলের ক্ষেত্রে কিন্তু লোক ভরাবে বিজেপি, খুব সংক্ষেপে দেখুন, আমি প্রথমেই যেটা বলি, 21শে জুলাই নিয়ে আমার কোনো কালে কোনো উন্মাদনা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে 21শে জুলাই কোনো ঘোষণা করতেন। আমার একটা জিনিস মনে আছে, সেটা 99 সালের 21শে জুলাই। 99 সালের লোকসভা নির্বাচন হয়েছিল ডিসেম্বর মাসে। তো মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে, সেদিনকে খুব বৃষ্টি পড়ছিল, ঘোষণা করলেন এবার কেন্দ্রে এনডিএ ক্ষমতায় আসলে তৃণমূল তাতে যোগ দেবে, তৃণমূল মন্ত্রিসভায় যাবে। একটা বড় ঘোষণা করেছিলেন 99 সালের 21শে জুলাই। তারপর তো রুটিন মাফিক হতো, জর্জ ফার্নান্ডেজ আসতেন, আর তারপরে 2011-র আগে কিছু বড় বড় ঘোষণা হচ্ছে। তারপরে ক্ষমতায় থাকাকালীন 21শে জুলাই নিছক বিনোদন,
তাছাড়া আর কিছু হতো না। সেই জন্য আমার কাছে ডক্টর বিশ্বাস যেটা বললেন, হ্যাঁ ঠিকই বলেছেন, ঋতব্রত তৃণমূল, ওটা বিজেপির সৃষ্টি তৃণমূল, বিজেপি চেষ্টা করবে দেখাবা যে এরাই আসল তৃণমূল, এখানেই জনসমাবেশ বেশি। বেশ, আশুতোষ দা, প্রথম প্রশ্ন আমি আপনাকে করব যেটা, যে হাইকমান্ড দরজা কেন খুললো না? অর্কদা কিন্তু প্রশ্ন করছেন যে এখান থেকে, সত্যি কথা, এখান থেকে দিল্লিতে গেলেন আর কিছু নেই, কংগ্রেসের হাইকমান্ড কেন দরজা খুললো না? দ্বিতীয় প্রশ্ন, 21শে জুলাই নিয়ে আপনারা আজকে ইন্সপেকশন করেছেন, সেই ছবি আপনারা কিছুক্ষণের মধ্যে দেখবেন। ওভারঅল এই মুহূর্তে দাঁড়িয়ে কি অবস্থান? দেখুন, প্রথমে বলি যে দাদা কয়েকগুলো কথা বলল, উনি যথেষ্ট সম্মানীয় ব্যক্তি। দুটো কথা আমি ওনাকে মনে করাতে চাই যে রাহুল গান্ধী সেই নেতা যিনি কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি হেঁটেছেন ভারত জোড়ো যাত্রাকে নেতৃত্ব দিয়ে, এবং গোটা ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য যে লড়াই, অগ্রণী ভূমিকা রাহুল গান্ধী পালন করছেন। এবং ছাত্র কি গুঁজ নিয়ে যে আমরা দেখলাম প্রশ্ন ফাঁস থেকে শুরু করে কতগুলো আমাদের ছাত্র ভাইরা বোনেরা আত্মহত্যা করলেন, এগুলো নিয়ে আমার মনে হয় উনার বলা উচিত ছিল, উনি বললেন না। এবং জাতীয় কংগ্রেসের যে দরজা খোলার কথা, আমরা তো দরজা খুলে রেখেছি, কিন্তু আমরা শুধু দরজাই খুলে রেখেছি কাদের জন্যে না, যারা মানুষের টাকা, মানুষকে লুট করেননি, নিঃস্ব করেননি এবং গোটা 15 বছর ধরে অত্যাচার করেননি সাধারণ মানুষের উপরে, তাদের জন্য দরজাটা খুলেছি। আমরা দরজা খুলিনি তাদের জন্য যারা মানুষকে নিঃস্ব করেছে, চুরি করেছে। চোর তৃণমূলের জন্য কোনো জায়গা আমরা খুলিনি বা কোনো দরজাও খুলিনি। তবে ভারতীয় জনতা পার্টির এমন কোন জানলা খোলা ছিল যে জানলার ভেতর থেকে হনুমান টপকাতে না পারলেও আমরা দেখলাম যে 3টে বালিশ তৃণমূল তারা হঠাৎ করে টপকে গিয়ে ভেতরে ঢুকে পড়লেন, এবং ঢুকে পড়ে বালিশের ওয়ার্ডটা পাল্টে গেরুয়া রঙের ওয়ার্ড পরে নিলেন, এবং হঠাৎ করে তারা এমপিও হয়ে গেলেন, মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেলেন। এই প্রশ্নটা তো করা উচিত ছিল। আমি শেষ করছি। এবং আমার আজকের দিনের বিজেপি কর্মীদের ওপরে তারা কি বলছেন, তাদের কথা শুনেছেন? এই যে এত বছর ধরে লড়াই করলেন, নিরন্তর প্রয়াস করলেন, লড়াই করলেন, তাহলে আলটিমেটলি জায়গাটা কি হলো? সেই তো তৃণমূলের লোক যারা এত বছর ধরে খেলা খেলে গেল বাংলায়, তাদেরকে আবার একটা নতুন মেলায় রূপান্তরিত করে তাদেরকে জায়গা করে দেওয়া হলো। এটাই বিজেপির লোকেরা দেখলো। বিজেপির কি 3জন ভালো কর্মী পাওয়া গেল না যাদেরকে এমপি করা যেত? এটা তো বিজেপিকে উত্তর দিতে হবে। কংগ্রেস তো আর কাউকে এরকম ডেকে এনে কাউকে তো ভর্তি করেনি স্কুলে, তাহলে এটা তারা করছেন, বাংলার মানুষ দেখছেন। এবং সবথেকে বড় কথা আপনাকে জানিয়ে রাখি, 21শে জুলাই নিয়ে আলোচনা হচ্ছিল। দেখুন, আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলেছি যে আপনি একসময় ছাত্র পরিষদ করতেন, আপনি কংগ্রেস ঘরানার ব্যক্তি, আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, ইন্ডাস্ট্রি করবেন, সব ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু 21শে জুলাই যখন প্রশ্ন হয়েছে, আমরা বলেছি যে আপনি ফাইলটা খোলার ব্যবস্থা করুন। এখানে 21শে জুলাই নিয়ে প্রশ্ন উঠেছে অনেকগুলো। হ্যাঁ, ঠিকই বলেছেন যে এটা কংগ্রেসেরই প্রোগ্রাম, যুব কংগ্রেসের প্রোগ্রাম। কেন গত 15 বছর ধরে আমরা দেখেছি সেটা ডিম ভাত দিবসে পালন হয়েছে, সেটা পাগলু দিবসে পালন হয়েছে, সেখানে শহীদ তর্পণ হয়নি। সেখানে কিছু আহাম্মক এবং কিছু যারা চোর, তারা সেখানে বসে মঞ্চ আলো করে বসে থাকতেন, এবং শহীদ পরিবারদের এক প্রকার পুলিশ দিয়ে তুলিয়ে এনে সেখানে প্রেজেন্ট করানো হতো। এগুলো বাংলার মানুষ দেখেছে। সত্যের জয় হয়, সময় লেগেছে কংগ্রেসের। আজকে আমরা শহীদ মিনার পেয়েছি। আমরা আইনত যা যা প্রক্রিয়াকরণের প্রয়োজন ছিল, যা যা অ্যাপ্লিকেশনের প্রয়োজন ছিল, আমরা করেছি। আজকে সম্মানীয় সভাপতি শুভঙ্কর সরকার উনি ভিজিট করেছেন, আমরা সেখানে ছিলাম। প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি অমিতাভ চক্রবর্তী এবং সহযোগিতায় রাজ্য যুব কংগ্রেস আমরা প্রোগ্রাম করছি শহীদ মিনার। এবং আমরা মনে করি যে গত 15 বছর যা যা অত্যাচার হয়েছে, তার অত্যাচারের বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কংগ্রেসের সমাবেশে লোক যোগদান করবে। এবং আর একটা জিনিস আপনাকে বলি, এখানে একটা কথা উঠলো ঋতব্রতকে নিয়ে। এখন দেখুন, ব্যক্তিগত আক্রমণ তো আমরা করি না, কিন্তু ঋতব্রত বাবু যখন সিপিএমে ছিলেন তখন মনীশ গুপ্ত কিন্তু অর্ডারটা দিয়েছিল। উনি কিন্তু তখন কোনো কথা বলেননি। এবং যখন উনি তৃণমূলে ছিলেন, ফাইল খোলার কথা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন এসে বলেছিলেন, ভালো করে শপথ বাক্যগুলো শুনবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল খোলেননি, না জাস্টিস সুশান্ত চ্যাটার্জি কমিশনের কোনো রিপোর্ট সামনে এসেছিল, গুগলে কিছু পাওয়া যায়, তার বাইরে কিছু পাওয়া যায় না, এবং না এর কোনো ইমপ্লিমেন্টেশন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন করেননি এটা কি উনি বলবেন না? পাপের প্রায়শ্চিত্ত তো হবে, আজ নয় কাল তো হবে। সেই জন্য আমরা বলছি ফাইলটা খোলা হোক, শাস্তি দরকার।
এই শাস্তির দাবিতেও কিন্তু আমরা শহীদ মিনার যাচ্ছি এবং সকলকে আমরা আহ্বান করছি যে আপনারা আসুন। ডক্টর বিশ্বাস, আমি আপনার কাছে আসবো। কথা প্রথম কথা, 93 সালে ঋতব্রত ক্লাস 8-এ পড়তো, তাও তখন সিপিএম করতো না কি করতো সেটা সম্ভবত ঋতব্রত নিজেও জানে না। আর দুই, আশুতোষ ওর দলের ব্যাপার স্যাপার নিয়ে বেশি ভাবলে ভালো হয়, ভারতীয় জনতা পার্টিকে নিয়ে না ভাবলেই হয়। হ্যাঁ, কেমন কর্ণাটকে একটা রাজ্যসভার নির্বাচনে বিজেপির 12 জন ভোটারকে ভাঙিয়ে কংগ্রেস একটা সিট বার করেছে। হ্যাঁ, তো এগুলো চলে রাজনীতিতে, ও তো সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করে। এত ছুতমার্ক থাকলে কিছু হয়? আরে দস্যু রত্নাকরা সব বাল্মীকি হতে চাইছে, লেট দেম গিভ এ চান্স। এই যে বুলুদা বলুন, তারপরে সুস্মিতা বলুন, আর ওই ভদ্রলোকের নাম কি, প্রকাশ, ঠিক আচ্ছা, এরা যদি রেজিগনেশন না দিত, হ্যাঁ, তারা থাকতো এমপি, আরো 3 বছর থাকতো, কেউ তো কিছু করতে পারতো না, কেড়ে নিতে পারতো না তাদের এমপি পদটা। তারা রেজিগনেশন দিয়েছে, তাদেরকে তো ভাই কম্পেনসেট করতে হবে। এই 3টে বছর যা বাকি রয়েছে সেখানে যাবে রাজ্যসভায়, অসুবিধাটা কি আছে? আরে সংখ্যা লাগবে তো বিজেপির, 1 দেশ 1 ভোট করতে হবে, তারপরে আসন পুনর্বিন্যাস করতে হবে, মহিলা সংরক্ষণ বিল পাশ করতে হবে, আরও অনেক আছে। যে একটানা 30 দিন জেলে থাকলে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সহ অন্য মন্ত্রীরা 31 দিন মাথায় তাদেরকে পদ থেকে সরে যেতে হবে। তা 2/3 মেজরিটি লাগে, 362টা সিট দরকার লোকসভায়, তা গেছে। রাজ্যসভাতে লাগে 164টা, বিজেপির 3টে তো বাড়লো। আর বিজেপির পুরনো কর্মীরা, তাদের কতটা কি দম আছে আমি অন্তত খুব ভালোভাবে জানি। শুভেন্দুদা না থাকলে বিজেপি ক্ষমতায় আসতে পারতো না, ওই 41% থামতো, 80 থেকে 90টা সিট পাত। জয়ের জন্য যে ক্রিটিক্যাল মাসটা দরকার সেটা শুভেন্দুবাবু এনেছেন। জন্ম যদি হিন্দু কুলে, ভোট দাও পদ্ম ফুলে, একদম পরিষ্কার। আচ্ছা বলুন, তারপর ডক্টর বিশ্বাস। না, ব্যাপার হচ্ছে শুভেন্দু বাবু যাদের বিরুদ্ধে লড়েছেন তাদেরকে ডেকে এনে এখন মানে ওই যে বললেন দাদা, বাল্মীকি বানানোর প্রয়াস চলছে, ওয়াশিং মেশিনে বাল্মীকি পাউডার ঢালা হচ্ছে। এটা কিন্তু খুব একটা ভালো বলে আমার মনে হয় রাজনৈতিক নিদর্শন ঠিক না। এটা উনি অনেক বিদগ্ধ মানুষ, উনি বলবেন। এবং প্রকাশ ঠিক বাড়াইকের মানে যখন সুকান্তবাবু বক্তব্য রাখছিলেন, সুকান্ত মজুমদার, ভিডিওটা আপনিও দেখেছেন না, সেখানে উনি নিশ্চয়ই কোনো ছুঁতমার্ক রেখেই মনে হয় বলছিলেন। এখন ছুঁতমার্কটা এখন ছুঁচে পরিণত হচ্ছে, সেটাও খুব একটা নিদর্শন ঠিক হচ্ছে না। এবং এটা ঠিক যে ঋতব্রতবাবু 8-এ পড়তেন, কিন্তু 8-এ পড়তে পড়তে এসএফআই তারপরে করতে করতে যখন এমপি হলেন তখনও কিন্তু কোনো কথা বলেননি। এখন জানি না 8-এ পড়ে বলা যায় কি না, বা একদম গ্র্যাজুয়েশনের পরেও বলা যায় কি না, সেই সময়টা কখন সমীচীন ছিল সেটা বেছে নেওয়া ওনারই দরকার ছিল। তার কারণ আজকে দেখতে হচ্ছে যারা খুন করলো তারা ক্যাবিনেটে মন্ত্রী হলো, যারা অর্ডার দিল ক্যাবিনেটে মন্ত্রী হলো, কিন্তু তাদের কোনো বিচার হলো না। এই বিচারটাই আসল দরকার। বিচার যদি সমাজে না থাকে, কোনো ভুল করলে তার বিচার যদি না হয়, সেটা গণতন্ত্রের পক্ষে ঠিক নয়। বেশ, এবার আমি ডক্টর বিশ্বাস আপনার কাছে আসবো, দুটো প্রসঙ্গে আসবো। প্রথম কথা হচ্ছে, প্রাক্তন মেয়র পরিষ্কার বলছে নাচ গান কিন্তু হবে না, শহীদ তর্পণ হবে। এটা হচ্ছে প্রাক্তন মেয়রের স্টেটমেন্ট, মানে ফিরহাদ হাকিমের স্টেটমেন্ট। ডক্টর বিশ্বাস, আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে দুই তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত আলোচনা চলছে, এবং তার সঙ্গে হাইকমান্ড দরজা খুলল না একদিকে, স্বাভাবিক কথা, এবং যাদের যাওয়ার কথা দিল্লি অবধি গেল তারা কিন্তু পৌঁছতে পারলো না। আবার উল্টো দিকে অর্কদা যেটা বললেন যে কংগ্রেসের ক্ষেত্রে না ভাবলেও চলবে বিজেপি কী করলো না করলো, শুভেন্দুবাবু না থাকলে বিজেপি ক্ষমতায় আসতে পারতো না। আপনি মানবেন? দেখুন, একটা কথা হচ্ছে, শুভেন্দুবাবু হয়তো একটা ফেস ছিল, কিন্তু 49 বছরে মানুষের একটা ক্ষোভ উগড়ে দিয়েছে ইলেকশন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেখানে কিন্তু একটা জিনিস হচ্ছে, আইনটা একই, বেসিক জায়গাগুলো কিন্তু ভাবতে হবে বিজেপি কেন এলো। বিজেপি আসা, আমি ইভিএম মেশিন বা এগুলো আমি ছেড়ে দিন, এটা বাদ দিয়ে কিন্তু মানুষের একটা ভোট ছিল, সেই ভোটটা কিন্তু একটা মানে অস্বীকার করার জায়গা নেই। 49 বছরে প্রথম 34 বছরে বামপন্থীরা, তারপরে 15 বছর তৃণমূলেরা কিছু কিছু জায়গায় কিছু কিছু সম্প্রদায়কে কিছু বলতে পারেন তাদের কিছু অন্যায়টাকে সহ্য করে গেছে। সেই রাগটা মানুষের মধ্যে কিন্তু এখন আছে। মানে আপনি যদি সামাজিক মাধ্যম দেখেন, একটা রাগ ক্ষোভগুলো উগড়ে দিচ্ছে, এইটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আজকে খুব সামান্য কথা বলি, সামান্য জিনিসটা বড় হয়ে যায়।
রাজাবাজার দিয়ে আমি যাচ্ছি, আমাকে পুলিশ ধরতে পারছে না, কারণ আমি একটা সম্প্রদায়কে বিলং করি, রুবিতে আমার 500 টাকা ফাইন নিচ্ছে পুলিশ সেখানে। এই জায়গাগুলো মানুষের না ছোট জিনিস হলেও এটা পরের দিকে কিন্তু বড় হতে থাকে। সেই ক্ষোভ, সেই রাগ, খেলা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান, এখানে একটা সম্প্রদায় পাকিস্তান 6 মার্চে তালি পড়ছে, এটা ঘটেছে, এগুলো অস্বীকার করার নেই। রাত 12টার পরে অবধি মাইক বেজেছে। আমি ব্রড স্ট্রিটে এক সময় ছিলাম, সেইখানে একটা নার্সিংহোমের কাছে একটা বস্তি থেকে 12টা অবধি সেখানে কমপ্লেন করা সত্ত্বেও পুলিশ কিছু নেয়নি। এখন যারা ওখানে হিন্দু পরিবার রয়েছে তারা এটা পরিষ্কার করে বলছে এই আইনটা তখনই বলবৎ করা উচিত ছিল। এই রাগটা, এই যে ডিভিশনটা ক্রিয়েট করতে পেরেছে বিজেপি, সেই কারণে বিজেপি কিন্তু এবার লাভবান হয়েছে। এটা তৃণমূলের ওই না, তার সাথে মুসলিম ভোটটা, হিন্দু ভোটের কনসলিডেশন আর মুসলিম ভোটের ভাঙন, এই জায়গাটা করতে গিয়ে বিজেপিকে কিন্তু এই সুবিধাটা করে দিয়েছে। আমি আবার বলছি, ইভিএম সরিয়ে যদি আমরা আলোচনা করি, এই আলোচনা কিন্তু আমাদের উপনীত হতে হয় যে এই জায়গায়। এবার যেটা হচ্ছে দেখুন, ঘটনাচক্রে হচ্ছে আইন বিজেপি এই যে 3 জনের কথা হচ্ছে না, কংগ্রেস এক সময় নরপদা তো বলছেন বিল পাস করানোর জন্য তো অবশ্যই দেখুন এটা রাজনীতিতে এই জিনিসগুলো আসবেই, এবং সেটা কংগ্রেস আমল থেকেই শুরু হয়েছে, এটা তো অস্বীকার করার নেই। কিন্তু আবার এটাও ঘটনা যে আজকে বিজেপি আবার জোর করে কোচিং ব্যাপারটা বিজেপি করেছে, এটাও আবার কোনো সন্দেহ নেই, সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে গেছে। একটা কথা হচ্ছে এই যে 3 জনের নামটা বারবার আসছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ আমি বলবো। সুস্মিতা দেব অসমের, তার একটাই ক্লেম টু ফেম হচ্ছে তার বাবা হচ্ছে সন্তোষ মোহন দেব। সন্তোষ মোহন দেব কবে ফেমাসটা হয়েছিল? একবার নৃপেন চক্রবর্তী যখন চিফ মিনিস্টার ত্রিপুরায়, সেখানে প্রেসিডেন্টস রুল ফেলেছিল, তারপর সেখানে কংগ্রেস আসে, সুধীর রঞ্জন মজুমদার মুখ্যমন্ত্রী হয়, সেইখানে সন্তোষ মোহন দেবের নামটা প্রচারে আসে। এবং বাংলাতে উনি এসেছিলেন, এখানেও এসে গিয়ে যাদবপুরে সিপিএম তার উপর কিন্তু আঘাত করে, এটা ঘটনা। তো এইভাবে সন্তোষ মোহন দেবের একটা উত্থান। আর তাছাড়া সুস্মিতা দেব বাংলার জন্য কি কন্ট্রিবিউট করেছে আমি জানি না। এবার সুকেন্দু শেখর রায়, উনি তো একজন নেতার, কোনো এক রত্ন কংগ্রেসের, আমি খারাপ বলছি না তাকে, কিন্তু সুকেন্দু শেখর রায় তার মানে ক্লাচিং অন টু হিম সুকেন্দু শেখর রায়ের পরিচিতিটা, কিন্তু কতটা উনি কত কন্ট্রিবিউট করেছেন কি করেছেন আমি জানি না। আবার পাল্টিটাও খেয়েছেন, আরজি করের সময় রিজাইন করলেন, আবার ফিরে গেলেন মেইন ফোল্ডে। লোকটা তো একেবারে দুগ্গিবার যাকে ছাড়া আর কিচ্ছু বলবো না আমি। এইবার যেটা হচ্ছে, আর বড়াই আপনার সুকান্ত মজুমদারের কথাটা উঠছে, সুকান্ত মজুমদার যাচ্ছাতেই ভাষায় বলেছিল না। প্রশ্নটা হচ্ছে স্যার যে বিজেপির ভেতর কি অন্য কোনো মুখ নেই যে এই 3 জনকেই নিতে হচ্ছে? এটা স্পেসিফিক এটা তো ডেফিনেটলি আমাদের অন্য পর্ব কিন্তু মানুষজন জানতে চেয়েছে। ডেফিনেটলি এটা হচ্ছে বিজেপি, সেই দিক থেকে বিজেপি ইজ ফেইলিং টু অ্যাসার্ট দেমসেলফ ইটসেলফ, অ্যাবসলিউটলি। তাই জন্য এইজন ভাড়া করা লোকজন আনতে গেলেই কিন্তু এটা প্রবলেম। বিজেপি যেটা চাইছে না সেটা হচ্ছে কোনো অপোজিশন। এই উইদাউট অপোজিশন, ঠিক আদার সাইড অফ দ্য কয়েন অফ লেফটিস্টরাও কখনো অপোজিশন চায় না, বিজেপিও চায় না। আর আরেকটা কথা একবার বলে রাখি, শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত ভালো বক্তা, ডিগনিফাইড পার্সন, শিক্ষিত। উনি মাঝে মাঝে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা উল্লেখ করেন, সেখানে শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা আছে, অবনী বাড়ি আছো, ঠিক এই মনে হয় বিজেপি ডাকছে, সুখেন্দু বাড়ি আছো, সুস্মিতা বাড়ি আছো, বড়াইক বাড়ি আছো, চলে এসো। এই গল্পটা করতে গেলে কিন্তু বিজেপির একটা অ্যাডাল্টারেট, একটা ভেজাল বিজেপি তৈরি হচ্ছে, সেটা কিন্তু মানুষ খুব একটা ভালোভাবে নেবে না। বেশ অর্কদা, মানুষ কিন্তু পুরোটা ভালোভাবে নেবে না। যারা বিজেপি ইকোসিস্টেমের সাথে কোশ্মিনকালেও যুক্ত ছিলেন না, তাদের বিজেপিকে নিয়ে এত চিন্তা আমার তো ভালোই লাগছে। ডক্টর বিশ্বাস কোনোদিন বিজেপি ইকোসিস্টেমের মানুষ নন। হ্যাঁ, তাদের মুখে যখন শুনছি বিজেপির অভ্যন্তরীণ ঘটনা নিয়ে তারা এত কুম্ভীরাশ্রু, বিজেপির কিসে ভালো হবে, ওটা আমাদের উপর ছেড়ে দিন না। ওটা আমাদের উপর ছেড়ে দিন, বিজেপির উপর ছেড়ে দিন। আমরা যারা এই নতুন সরকারকে ভালো চাই, নতুন সরকার যাতে ব্যর্থ না হয় সেটা চাই, এবং শুভেন্দু অধিকারীর উত্তরোত্তর সাফল্য কামনা করি ব্যক্তিগতভাবে। উই উইল সলভ দিস প্রবলেম, উইল রিজলভ ইট, কোনো প্রবলেমই না। ধরুন ডক্টর বিশ্বাস বা আশুতোষ, আমি সাপোজ ওরা দুজনে একটা একই দলের রাজ্যসভার সদস্য ছিলেন, 6 বছরের মেয়াদ, 3 বছরের মাথায় ওনারা ছেড়ে দিলেন। হ্যাঁ, নাই ছাড়তে পারতেন। আজকে সুকেন্দু শেখর রায় যদি 6 বছর কন্টিনিউ করতো, কেউ জোর করে ওনাকে ইস্তফা দিতে পারত না। ওরা 3 বছর বাদে ছেড়ে দিয়েছে। মানুষের তো বিলম্বিত বোধোদয় হয়, কখন হবে সেটা তাদের উপর ডিপেন্ড করে। তাহলে এই 3টে বছর একটা তো স্যাক্রিফাইস করলেন, 6 বছরের টার্মে 3 বছরের মাথায় ছেড়ে দিলেন।
তাই স্যাক্রিফাইসের তো একটা মূল্য দিতে হবে, সেই জন্যই তাদেরকে আবার রিনমিনেট করা হয়েছে। বেশ, আমরা বিরতি দেবো, কিন্তু অসুবিধা বিরতিতে কি আছে? যাওয়ার আগে গেল না, বিজেপির অতৃপ্ত আত্মারা কিছু করছে, বিজেপির এ অতৃপ্ত করে আত্মারা কিছু লাল গেরুয়া উত্তরীয় নিয়ে জয় শ্রীরাম করে, পাড়ার লোক পর্যন্ত চেনে না। এই জয় হয়েছে ভূপেন যাদব, সুনীল বানসালের ভোট ম্যানেজমেন্ট, আরএসএস এর মাঠ পর্যায়ের কাজ, এবং শুভেন্দুবাবুর জন্ম যদি হিন্দু কুলে ভোট দাও পদ্ম ফুলে। বেশ, আমরা একটা বিরতিতে যাব। এই ন্যারেটিভ, কারণ বিজেপির অনেক নেতাই বলেছিলেন না না এত হিন্দু হিন্দু করলে হিন্দুরা কি এক হয়। ডক্টর বিশ্বাসের মতো মানুষ, ওনারও বিলম্বিত বোধ হয়, বাস্তবটা মেনে নিয়েছেন। বেশ, আমরা বিরতির পর এই প্রসঙ্গে আসবো ডক্টর বিশ্বাস, কিন্তু আশুতোষ দা আমরা ওয়ান লাইনার নেবো বিরতিতে যাওয়ার আগে। যে তৃণমূলের যারা অতৃপ্ত আত্মা তারা কি আপনাদের দলে যাবেন? আপনাদের দরজা কি খুলবে? না, আমাদের অতৃপ্ত আত্মাদের জন্য কোনো জায়গা নেই, ভালো আত্মাদের জন্য জায়গা আছে। অতৃপ্ত আত্মা কোথায় যায় তো আপনারা জানেন ভালো করে, এ নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই। তৃণমূলের আর এক গুণধর, চারিদিকে তৃণমূলের গুণধররা ঘুরে বেড়াচ্ছেন এবং ডিম থেরাপি, অর্থাৎ মানুষজন তাদের দেখে ডিম ছুটছেন। সেই প্রসঙ্গ থাক, কিন্তু এই যে গুণধরদের কথা বললাম, তাদের মধ্যে হচ্ছে তীর্থঙ্কর ঘোষ, পরাজিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তখন তৃণমূল ভাগ হয়নি, মানে ভোটের আগে বলছি। তো পরাজিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী পানিহাটি থেকে, তাকে কিন্তু লটারি স্ক্যামের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ, গতকালকেই গ্রেপ্তার করেছে। সেই ছবি আপনারা দেখছেন যে তাকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছে এবং তারপর পাবলিক ওখানে কিন্তু যারা দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ, মানে এতটাই এখনও ক্ষোভ বিরক্ত তাদের ওপর যে সেই ডিম ছোড়া যেরকম দেখছেন অন্যান্য গুণধরদের সঙ্গে, তৃণমূলের গুণধরদের সঙ্গে করা হয়, সেটা একই জিনিস। দেখুন, আপনার বাংলার মানুষ দেখছেন তাকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছে, লটারি স্ক্যামের জন্য তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এবার এই যে তার বাবা নির্মল ঘোষ কিছুদিন আগেই ঋতব্রত তৃণমূল শিবিরে কিন্তু গিয়ে মিটিং করেছেন, বাঁচার জন্য মিটিং করেছেন না কি করেছেন সেটা সময় বলবে, মানুষজন বলবেন এবং শেষ আপনারা জানতেই পারবেন। কিন্তু এই আমাদের প্রশ্ন, তীর্থঙ্কর ঘোষের পর কি এবার নির্মল ঘোষের পালা? এটা নিয়ে কিন্তু আমরা শুরু করব। অর্কদা, নান্টু চোর ওর গোষ্ঠী চোর, সবকটা চোর। কি করেছে ওখানে পানিহাটিতে? ও তো আজকাল এমএলএ নয়, আগে ওর দাদার ও কি করতো ওখানে, তখন অ্যাক্টিভ রাজনীতিতে আসেনি নান্টু, কংগ্রেস করতো। কি করেছে এলাকার লোক জানে। এখন ওখানে বড় বড় বহুতল হচ্ছে, কারখানার জমি বেচেছে, যা জমি পেয়েছে গায়েব করে নিয়েছে। আর ওর ছেলে তো আরো বড় প্রসিদ্ধ তোলাবাজ। হ্যাঁ, তো নান্টু চোর, নান্টু ঋতব্রত শিবিরে গিয়েছিল কি যায়নি বলতে পারবো না, গুড়গুড় করছিল। ঋতব্রত বলেছে আমরা তো ডাকিনি, নান্টু বলছে ফোনে ওর সাথে কথা হয়েছিল, ঋতব্রত বলছে যে তাহলে দেখান কার সাথে কথা হয়েছিল, কি মেসেজ, কি হোয়াটসঅ্যাপ। আসলে ওইখানে ভিড়তে চেয়েছে নান্টু, যদি কোনোভাবে পিঠটা বাঁচানো যায়। নান্টু গ্রেপ্তার হবে, ওর ছেলে গ্রেপ্তার হয়েছে, আদালতে গেছে আবার রক্ষা কবচ চাই। একদম। আরে ওই তিলোত্তমা কাণ্ডে নান্টু কি করেছিল? একজন নির্দল কাউন্সিলর, নান্টুরই লোক, একসময় সিপিএম করতো, যে তারপর পানিহাটি পুরসভার চেয়ারম্যান হয়েছিল। তিলোত্তমার দেহ কার্যত ছিনতাই করে শ্মশানে সমস্ত নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে নান্টুর প্রত্যক্ষ মদতে এসব হয়েছিল। এ তো নান্টুর কুকীর্তির একেবারে সর্বশেষ নিদর্শন। কিন্তু বিগত 15 বছরে নান্টু এবং তার পরিবার যা কাণ্ড কারখানা করেছে পানিহাটি এবং সংলগ্ন অঞ্চলে, ও যে কোনো সাধারণ মানুষ জানে। ওকে তো ডিম থেরাপি ওর ছেলের উপর প্রয়োগ হয়েছে, এ তো মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ। একদম, এটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ, এর সঙ্গে বিজেপি লোকজন দিয়ে ডিম ছড়িয়েছে তা নয়। সাধারণ মানুষ দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, মানুষ আমি বললাম দেখতে না, পাচ্ছেন সেই নান্টু ছবি। চোর, ওর ছেলে চোর, সবকটা চোর। তোলামূল মানেই চোর। নান্টু ফান্টু হচ্ছে মানে কি বলবো আর কি, একজন ডাকাত, বেশ। এবং হীরক রানীর মদতে এরা ডাকাতিটা করেছে। আশুতোষ তো মানবেন এই প্রথম কথা গুণধরটা হচ্ছে যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এখনো? দেখুন, বাপ তো আর বাপকেও ছাড়ে না। তো ওনার কার্যকলাপ আমরা দেখেছিলাম অভয়া কাণ্ডে, কদর্য কার্যকলাপ ছিল। কিন্তু আমার প্রশ্ন এখানে, ওনাকে সিবিআই কেন ডেকে জিজ্ঞেস করেননি? সিবিআই কেন ওনাকে অ্যারেস্ট করেননি? সীমা পাহুজার কথা আমরা বারবার শুনছি, কেন্দ্রে বিজেপি সরকার, এটা তো দেখা উচিত ছিল, তো দেখেননি। আজকে অভয়ার শ্রদ্ধেয়া মা বিধায়িকা হয়েছেন, সে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, যে দলের হয়েছেন।
আমার মনে হয় এই সময়টা উচিত সঠিক বিচারের দাবি করা, এবং যারা যারা এই অভয়াকাণ্ডে ছিল তাদের এই বিচার করতে হবে। এবং দুটো কথা, সেটা হচ্ছে যে দেখুন, কালীঘাট তৃণমূল একটা কি তৃণমূল আছে, সেখানে কিন্তু সবাই আমরা দেখছি ডিম খাচ্ছে, কিন্তু বালিশপন্থী তৃণমূলে কোনো ডিমের ব্যবস্থা নেই, ডিম সেদ্ধর ব্যবস্থা আছে। এটা যাতে না হয়, তার কারণ আইনের শাসন, আইনের প্রতিষ্ঠা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন, সেই আইনের ভেতরে আমার মনে হয় দ্রুত বাংলার চোরেদের শাস্তি দেওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আপনারা দেখুন না, 26,000 চাকরি চুরি, মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, মারা গেছেন। আমরা সেই আন্দোলনে ছিলাম, দেখেছি। একাধিক আজকের যারা বিধায়ক হয়েছেন, নেতা হয়েছেন, তারা সেই আন্দোলনে ছিলেন, অনেকবার দেখা হতো। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বালিশপন্থী তৃণমূল করলে বেশ কিছু প্যাকেজের ব্যবস্থা আছে। এই প্যাকেজ যাতে না দেওয়া হয়, এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আপনার চ্যানেলের মাধ্যমে। আমরা আগেও বলেছি, আমাদের পার্টি বারবার বলেছেন যে যারা বাংলাকে 15 বছর ধরে শেষ করে দিল, শেষ যাকে বলে, তারা এতে কোনো প্যাকেজ না পায়, এই বিষয়টা দেখা হোক। ডক্টর বিশ্বাস, আমি ঠিক এখানে আপনার কাছে আসবো। এই যে বালিশপন্থী তৃণমূল এবং কালীঘাট তৃণমূল তো দিন দিন কমছে, এবং ওর কথা একদম স্পেসিফিকভাবে কিন্তু নির্মল ঘোষের ব্যাপারে যা যা তথ্য দিলেন, দর্শকদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। আমার প্রশ্ন আপনার কাছে যে এই যে বালিশপন্থী এবং বালিশপন্থীদের যত ভিড় বাড়ছে, প্রত্যেকের এগেনস্টে কিন্তু করাপশনের কমপ্লেন আছে, প্রত্যেকের এগেনস্টে। তাহলে তাদের ভবিষ্যৎ এবং তারা কি নিজেদের বাঁচানোর জন্যই এই এই বিতর্কিত তৃণমূল শিবিরে যোগ দিচ্ছে? ডেফিনেটলি, এটা তো কোনো অস্বীকার করার নেই। যখনই আক্রোটদের ওখানে, আপেলদের ওখানে যাচ্ছে পরিষ্কার কথা নিজেকে বাঁচাতে। এই যে লটারির ব্যাপারটা, ওনার কথাটা বললেন, লটারির ব্যাপারে অনুব্রত মণ্ডলের একটা কিন্তু কানেকশন আছে, সেটা নিয়ে কতটা তদন্ত হয়েছে বা কী হয়েছে এখনো পর্যন্ত আমরা জানি না। সে অনুব্রত ঢুকে গেছে ওখানে, যার একটা মাছ বিক্রি করার বই নেই, সে হয়ে গেল একটা বীরভূম ডিস্ট্রিক্ট। এটা ভুল হয়েছে তো তৃণমূলের পক্ষ থেকে। এবং চোর ডাকাত আর দুশ্চরিত্র লোকেদেরকে একসময় দেওয়ার কলিং দ্য শটস, এই জায়গাটা তো হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে এখন এটা চলে আসছে, এখন কালীঘাট, আমি তৃণমূলই বলবো, তৃণমূলটা শুদ্ধিকরণ হচ্ছে, এটা একটা ভালো দিক। আর যেটা হচ্ছে এই লোকগুলোকে এদের পলিটিক্যাল মানে অবিচুয়ারি এরা স্ক্রিপ্ট করে ফেলবে। আর আমার বক্তব্য, ডিম থেরাপিটা, আমি আবার বলছি, ডিম থেরাপিটা কিন্তু একটা মব ভায়োলেন্সের দিকে আমরা এগিয়ে দিচ্ছি। এই জিনিসটা কিন্তু আমার মনে হয় এটা কিন্তু একটু মানে রেইন ইন করা উচিত, মানে সময় এসেছে। এটা কিন্তু একটা ট্যাসিটলি আমি একটা মব ভায়োলেন্সকে সাপোর্ট করছি। এটা কিন্তু আমার মনে হয় ইন আ সিভিলাইজড ওয়ার্ল্ড আমরা এটা থামিয়ে দিই। পাবলিক আউটরেজ বলে হয় না, পুলিশের একটা দায়িত্ব আছে, সেটা পাবলিককে পরিষ্কার বলা, ধরা হচ্ছে, তদন্ত হবে, তদন্তর কাজ পুলিশের, শাস্তি দেওয়ার কাজ আদালতের। সুতরাং সেখানে সিবিআই, ইডি একবার করে অনেক এজেন্সি আসুক, তাকে প্রশ্ন করুক, তার কি রোল ছিল আরজি করার সময়, তার কি রোল ছিল লটারির সময়, এটা সবার ক্ষেত্রেই আমি এটা বলবো। আমার মনে হয় এই পাবলিককে যদি আমি আজকে ডিম দিচ্ছি, পাবলিক কিন্তু কালকে ইট ছুড়বে, পরশু কিন্তু নিজের হাতে আইনটা তুলে নেবে। এইটা কিন্তু একটা প্রবলেম, অসুবিধা যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে। অলরেডি একটা মব ভায়োলেন্সের ঘটনা বারুইপুরে আমরা দেখেছি, সেখানে একটা মব লিঙ্ক। না, আপনি একজন চিকিৎসক বলে আপনাকে আমি জিজ্ঞেস করছি যে আরজি কর ঘটনার সঙ্গে কি সরাসরিভাবে নির্মল ঘোষ জড়িত, যেরকম অভিযোগ আছে এবং যেরকম মানুষজনের মনে প্রশ্ন আছে? আপনি দেখুন, আরজি করে কয়েকদিনের মধ্যে সিবিআই তদন্ত হয়েছিল। সিবিআই যদি না পায় সেটা আপনি কি করবেন? তদন্তটা তো করবে সিবিআই, আর আদালত তো প্রশ্ন তুলে দিলেন, সিবিআই কেন ডাকছে না? 100 বার, তাহলে আবার হোক না, কেসটা রিওপেন করে দেখা হোক কি হয়েছিল। যদি সিবিআই, তাহলে তো সিবিআইয়ের কিছু কিছু জায়গায় মানে শর্টকামিংস ছিল, এই লুপহোলসগুলো তাহলে সিবিআই রেখে গেছিল। তো কেন হয়েছিল? সিবিআই তো এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিতে পারলো না। এটা আমি 1 বছর আগে আপনার একটা প্রোগ্রামে বলেছিলাম যে 1 বছর ধরে কেন সিবিআই ইজ টেকিং সো মাচ টাইম টু হ্যান্ড ওভার দ্য সাপ্লিমেন্টারি চার্জশিট টু দ্য কোর্ট। এটা কিন্তু একটা সময় এসেছে, সিবিআই হ্যাজ টু বি কোয়েশ্চেন্ড, দ্যাট নিডস টু বি কোয়েশ্চেন্ড, যে এখানে কেন, ওয়াই দিস ইজ হ্যাপেনিং, এটা কেন হচ্ছে। তো আমার বক্তব্য, নির্মল ঘোষ যদি জড়িত থাকে নিশ্চয়ই তাকে পেনালাইজ করো, তাকে ইমপ্লিকেট করো, কিন্তু আমার বক্তব্য হাওয়ায় ছেড়ে দিলে হবে না। কারণ কোর্ট তো ডকুমেন্টের ওপর কাজ করবে, কোর্টকে এভিডেন্সের ওপর কাজ করবে, কোর্ট সেই বিশেষে ভার্ডিক্টটা দেবে। তো আমার বক্তব্য, চোর-জোচ্চোরদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়াটা খুব দরকার। এই যদি এরকম আইন আনা যে আমার দরকার আছে, এই এখন ভারত পরিষ্কার কথা, বাংলায় এক দলের শুদ্ধিকরণ হচ্ছে, আরেকটা জায়গায় ভেজাল তৈরি হচ্ছে। বিধানসভায় প্রচুর ভেজাল লোক বসে আছে, চোর-জোচ্চোর দুশ্চরিত্র লোকেরা বসে আছে। বেশ,
আমরা এবার পরবর্তী যে টপিকে যাব সেটা বারুইপুর নিয়ে। আপনারা জানেন রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় হচ্ছে এবং বারুইপুরে মব ভায়োলেন্স নিয়ে কিন্তু আপনারা সেই ছবি দেখেছেন। আমরা আগেও বিভিন্ন পর্বে কিন্তু সেটা নিয়ে ডিসকাস করেছি এবং আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরেছি। সেখানে বারুইপুর পশ্চিমে সিপিএম প্রার্থী যিনি ছিলেন লাহেক আলী, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। সেই ছবিও আপনারা দেখেছেন এবং এটা নিয়েও কিন্তু আমরা আগে বিস্তারিতভাবে না হলেও আলোচনা করেছি। লাহেক আলীর ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমার প্রশ্ন যে এই যে মব ভায়োলেন্স নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর যে লাহেক আলী গ্রেপ্তার কি কোনো একটা জায়গায় বামেদের অপ্রাসঙ্গিক থেকে প্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? আশুতোষদা, দেখুন, ব্যাপার হচ্ছে সেখানে গ্রেপ্তার হয়েছে, কেন গ্রেপ্তার হয়েছে, কী জন্য গ্রেপ্তার হয়েছে সেটা প্রশাসন ভালো বলতে পারবেন। প্রাসঙ্গিক করা হচ্ছে কি অপ্রাসঙ্গিক ছিল, তাকে ডেকে এনে আবার মালা ঢালা পরিয়ে প্রাসঙ্গিক করা হচ্ছে, সেটাও যারা রাজ্যের দল আছেন তারা বলবেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা সেখানে গেছিলাম, শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি গেছিলেন। ফোনে আমাদের উচ্চতর নেতৃত্ব কেসি ভেনুগোপাল, তৎকালীন ইনচার্জ আমাদের গুলাম আহমেদ মীর থেকে ইমরান প্রতাপগড়ি, সবাই ফোনে কথা বলেছেন। আমরা পরিবারটার পাশে রয়েছি, আইনি সহযোগিতা দেওয়ার কথা আমরা বলেছি। এবং এত বড় একটা নৃশংস ঘটনা বাংলার বুকে ঘটলো, এটা লজ্জাজনক। এবং আইনের যে শাসন, সেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে যা যা করার পুলিশ প্রশাসনের করা উচিত। এবং লায়েক আলী হোক বা অন্য কেউ হোক, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ সঠিকভাবে থাকে, কিন্তু আমরা দেখলাম তো সেখানে কেস লড়া হচ্ছে এবং এখন অবধি পুলিশ হেফাজতে আছে। কিন্তু ওই যে কোন একজন বিজেপির নেতার ফোনে নাকি তাকে প্রথমে ছেড়ে দেওয়া হয়েছিল, তো তাকেও ডেকে এনে কিন্তু শাস্তি দেওয়া উচিত বলে আইন সেটাই বলছে। এবং যে গণপ্রতিনিধিটা হয়ে একজন মারা গেছেন সেটাও অন্যায় বলে আমরা মনে করছি। সেই জন্য এই পুরো বারুইপুর কাণ্ডে সঠিকভাবে সমস্ত বিষয়গুলোকে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক। বেশ, অর্কদা, এই যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন সেই মব ভায়োলেন্সের ছবি, যেদিনকে যে ঘটনা ঘটে, নৃশংস ঘটনা ঘটে তারপর, এবং মুখ্যমন্ত্রী সেখানে ভিজিট করার পর কিন্তু পুলিশ প্রোঅ্যাক্টিভলি বারুইপুরে পশ্চিমে সিপিএম প্রার্থী লাহেক আলীকে গ্রেপ্তার করে। অর্কদা, তো বেছে বেছে নাম পরিচয় জেনে ওই ছেলেটাকে খুন করেছে। বেশ, হ্যাঁ, ও বোঝা যায়, পোশাক দেখেই যাইছে না, নাম দেখেই যাইছে না, কোনো অন্যায় করেনি। এরাই তো রেল লাইন ওপলোয়, সিএ ওয়াকবের প্রতিবাদে জাতীয় সম্পত্তি ভাঙচুর করে, এরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বলে তো সব খুন মাপ হয়ে যায় না। সে নাকি বিনা পয়সায় অনেককে পড়ায়, সুজনদা এসব বলেছেন। হ্যাঁ, ছবি আছে, ভিডিও আছে, অডিও রেকর্ড আছে প্রশাসনের হাতে। এমনি এমনি তো কাউকে ধরেনি, কেন ধরবে এমনি এমনি? আর বেছে বেছে লায়েক আলীকেই বা ধরবে কেন? সেটাই তো প্রশ্ন। হ্যাঁ। এত এত মানুষ থাকতে বেছে হ্যাঁ, বেছে বেছে লাহেক বেছে আলীকে দেখতে ধরবে কেন? ঠিক ঠিক, নিশ্চয়ই প্রশাসনের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ আছে যে ঘটনার সময় সে হয় উস্কানি দিয়েছে, নয় লোককে মোবিলাইজ করেছে পুলিশের উপর চড়াও হতে, রেল লাইন উপলতে কিছু তো একটা করেছে। হ্যাঁ, নইলে কেন তাকে গ্রেপ্তার করা হবে? এটা পরিষ্কার কথা। আর ইন্দ্রজিৎ বলে যে ছেলেটিকে পিটিয়ে মারা হয়েছে, পরিচয় জেনে মারা হয়েছে, একেবারে নাম এবং পরিচয় জেনে যখন নিশ্চিত হয়েছে তখনই তাকে পিটিয়ে খুন করা হয়েছে। এখন তো সাধু সেজে লাভ নেই, কোনো লাভ নেই। সিপিএম এদেরকেই সমর্থন করবে। এটা নিয়ে সিপিএমকে আগামী 1000 বছর সিপিএম আসতে পারবে না এখানে। তো সিপিএম ঠিক আছে, লাফালাফি করছে, সুজনদা গলা কাঁপিয়ে টেলিভিশনে ফোন ইন দিয়ে যাচ্ছে, তো দেখ না, ওইটাই ওদের এখন সাজে, ওইটাই ওরা করুক, আর কিছু করে লাভ নেই। সিপিএম টিপিএম সারা ভারত সিপিএম মুক্ত হয়েছে, মানে কমিউনিস্ট মুক্ত হয়েছে। এর থেকে ভালো সুখবর আর কি হতে পারে? স্বাধীনতার 78 বছর পরে ভারতবর্ষ কমিউনিস্ট মুক্ত, আর কেরলেও কোনোদিন ফিরবে না। ব্যাস। ডক্টর বিশ্বাস, প্রথমে আমি বারুইপুর কাণ্ড নিয়ে আপনার রিয়াকশন নেব, যে ঘটনা ঘটেছে, এবং তারপর থেকে যদি আমরা পুরো জিনিসটা পুরো পার্ট বাই পার্ট প্রতিটা ঘটনা ইন্ডিভিজুয়ালি আমরা অ্যানালিসিস করি, সেখানে মুখ্যমন্ত্রীর যাওয়া, প্রোঅ্যাক্টিভনেস দেখানো, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া,
এনকাউন্টার নিয়েও কিন্তু আমরা ডিসকাশন করেছি অন্যান্য পর্বে। সেখানে আপনার ওভারঅল অবজারভেশন এবং তারপর এই লাহেক আলী গ্রেপ্তার নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনি অনেক ইনফরমেশন এবং অনেক কিছু শেয়ার করেছেন ডক্টর। দেখুন, আমি একটা কথা পরিষ্কার বলি, একটা জায়গায় মানে ধর্ষণের ঘটনা, খুন করার ঘটনা যেরকম লজ্জাজনক, 80 বছরের কাছে পেরিয়ে যাচ্ছি, আমরা স্বাধীনতা পেয়েছি, মহিলাদের অসম্মান আমরা করে যাচ্ছি, মর্যাদাহানি করছি, এটা অত্যন্ত দুঃখের বিষয়। সেই জায়গায় আমরা শিক্ষিত হতে পারছি না, এই শিক্ষার অভাবটাই আমাদেরকে কিন্তু আরও পিছিয়ে দিচ্ছে। আর 2 নম্বর হচ্ছে ওই বারুইপুর থেকে সুন্দরবন এরিয়া, যেটা এবার বিজেপি গভর্নমেন্টের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে, ওখানে কিন্তু নারী পাচারের একটা বিরাট ঘটনা জায়গা। এবং একটা কথা বলে রাখি, মানে তুমি তখন খুবই ছোট, অর্কবাবুর ডেফিনেটলি মনে আছে, মাধবী মুখার্জি ছিলেন হচ্ছে যাদবপুরের ক্যান্ডিডেট বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে, আর অজিত পান্ডে ছিল একজন সিপিএমের গায়ে, মানে সিপিএম করতেন, গান টান গাইতেন, ওই চাষনালা মানে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, এসব গান টান দুজনে মিলে না একসাথে বসেছিলেন একটা ডিবেটে, আমার এখনও তারা নিউজে মনে আছে। সরি ম্যাডাম, বলে ফেললাম না, এখন আসি নেই। তো ঘটনাচক্রে মাধবী মুখোপাধ্যায় বলেছিল সিপিএম কি করেছে, এখনো ফ্লাইং সেক্স হচ্ছে, সেক্স ট্রেডটা হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ ফ্লারিশিং ইন দ্যাট এরিয়া, সেখানে আপনারা কিচ্ছু করেননি। তখন অজিত পান্ডে এটাকে বাংলার মা বোন এই করে আপনারা অপমান করছেন বলে যা সিপিএম করেছে। আমার বক্তব্য হচ্ছে বারুইপুরে যদি আর একটা প্রোটেস্টের ওয়ে আছে, আমি রাস্তা অবরোধ করলাম 1 ঘন্টা, আমি ট্রেন ভাঙচুর করে দিচ্ছি, গাড়ি ভাঙচুর করে দিচ্ছি, পুলিশের গায়ে লাঠি মারছি, ইট মারছি, হোয়াট ইজ দিস? দিস ইজ নট আ সিভিলাইজড ওয়ে অফ প্রোটেস্টিং। তবে এবার আসি, সে লায়েক না না লায়েক আমি জানি না, কিন্তু ঘটনাচক্রে হচ্ছে তিনি নাকি, আমি চিন্তামনতাকে শুনলাম আর কি পড়াতেন বাড়িতে, যে লেনিন পড়াতেন, ভায়োলেন্সটা পড়াচ্ছেন, সিপিএম ইট ছুটতে হবে, পুলিশ দেখলে ইট ছুটতে হবে, রেল লাইন ভাঙতে হবে, এইসব পড়াতেন। বামপন্থীর এগুলো মানে রাদার ভামপন্থী আমি মাঝে মাঝে বলে ফেলি, তো এইসব শেখাচ্ছেন ওনারা। তো ঘটনার চক্রে হচ্ছে এই জায়গাতে অর্কবাবুর সাথে আমি একমত, যদি উনি দোষ করে থাকেন, হি হ্যাজ টু ফেস দ্য ল, হি হ্যাজ টু ফেস দ্য ল। আমার বক্তব্য 26টা 28টা কেস হয়েছে ওনার এগেনস্টে, এত সহজে হয়েছে? এমনি তো করেনি, আর টিভিতে তো দেখা যাচ্ছিল হি ওয়াজ লিডিং দ্য মব, সেখানে মবকে উনি নাকি বোঝাচ্ছিলেন, আর তার পাশেই নাকি আরেকজন কে ছিল। আমার বক্তব্য হচ্ছে এই কেসটা পুরোপুরি, এনকাউন্টারটা নিয়ে যেরকম আমার প্রচণ্ড আপত্তি, এনকাউন্টারটা যে সময় হয়েছিল রাত্রির বেলা, ভিডিও ফটোগ্রাফি হয়েছিল কিনা সন্দেহ আছে। মানে আপনি এনকাউন্টারকে আপনি সমর্থন করেন না? কখনোই কেউ করে না, এটা কোনো সিভিলাইজড ওয়ার্ল্ডে কেউ করতে পারে না। এটা সাতলুজ বলে যে সিনেমাটা হয়েছে, সেটা 48 ঘন্টার মধ্যে একটা জায়গা থেকে সরিয়ে আনা হয়েছে। সাতলুজ, আমি সেটা নিয়ে পড়ে বললাম, একটাই কথা, এনকাউন্টার হচ্ছে তদন্ত হোক প্রপারলি, ইনভেস্টিগেশনটা অনেস্টলি হোক, ট্রান্সপারেন্সি রেখে হোক এবং স্বচ্ছতার সাথে হোক। সাথে এই আবার বলছি, এই সিপিএমের যে বাঞ্চটা, মানে ট্রাবল মেকার্সরা, দে আর নট ট্রাবল শুটার্স, দে আর ট্রাবল মেকার, পোটেনশিয়াল ট্রাবল মেকার্স, তাদেরকে বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু এর মধ্যে যদি রাজনীতি করে সিপিএমকে রেলেভেন্ট করে দেওয়ার চেষ্টা হয়, সেটাও যেরকম ভুল হবে। আর একটা কথা হচ্ছে, এই অ্যান্টি সোশ্যালস, এটা তো অ্যান্টি সোশ্যাল, আমি একটা গাড়ির মধ্যে ডিল মারছি, এই নিয়ে তো রাত দখলেরও ডাক দেওয়া হয়েছিল। না রিমঝিম ঘিরে সাবান আর হচ্ছে না, সাবান মাইনা মে রিমঝিম নেই হ্যাঁ, রিমঝিম ঘিরে সাবান তো আসছে না। কোথায় রিমঝিম? বারুইপুর রেল স্টেশনে বলছে আমি এখানেই বসে, তাহলে ওখানেই বসে যেতে পারতো, কে মানা করেছিল? আর আমাদের এখানে পর্যন্ত ওই বুড়ো ভাম কিছু ডাক্তার আসেনি এখনো পর্যন্ত, যারা আরজি করে এসে নষ্ট করেছিল হাসপাতালে, 2 মাস ধরে বন্ধ করে রেখেছিল। তো আমার বক্তব্য হচ্ছে এরা কেউ ছিল না। তো আমার এই যে দ্বিচারিতাগুলো দেখতে পাচ্ছি, সেগুলো প্রচণ্ড রাগ হচ্ছে। আবার রেল লাইন যদি ভাঙো, সেটাও খারাপ, কিন্তু একই সাথে এই যে মানে একটা রেপ অ্যান্ড মার্ডার, এটা কিন্তু বন্ধ করতে হবে। বিজেপি হ্যাজ আ বিগ চ্যালেঞ্জ ইন ফ্রন্ট অফ দেম। এটা গুন্ডাদমন আইন ইতিমধ্যেই গতকাল থেকে কিন্তু গুন্ডাদমন আইনে এই মুহূর্তে এটাতে এক্ষুনি কিছু করতে পারবেন, অলরেডি আরো ঘটনা ঘটে গেছে রেপের, কিন্তু আপনাকে আটকাতে হবে অন্যভাবে, সেটা শিক্ষিত করে সমাজকে। আর 2 নম্বর, এনকাউন্টার ব্যাপারটা কিন্তু উই শুড নট সাপোর্ট পাবলিকলি। এনকাউন্টার সাপোর্ট করলেই কিন্তু এটা খারাপ। এই জন্যই ডিমের কথাটা বলছি, আজ পাবলিক পাথর ছুড়বে, কাল কাউকে লোককে মেরে দেবে, এই জন্য এটা কিন্তু একটা সিকোয়েন্স অফ ইভেন্টস হয়। বেশ, আশুতোষ দা, আমাদের সময় প্রায় শেষ, সংক্ষেপে। দেখো, প্রথমে বলি যে 73 বার বন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন উনি বিরোধী নেত্রী ছিলেন। তারপর উনি চেয়ারে বসে বললেন যে বন্ধ করা যাবে না, ওই বাল্মীকি হওয়ার মতন, মানে ওয়াশিং মেশিন পরিবর্তন হয়ে যায়, কাপড় জামা ধুয়ে ফেললো। এই বর্তমান সরকারকে দেখলাম গুন্ডা দমন বিল এনেছিল, সেটা আবার কোর্টে চ্যালেঞ্জও হয়েছে, আমরা দেখলাম। এবং
কিছু কিছু জায়গায় মানুষের বক্তব্য আছে, সেটাও আমরা জানি, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, এক্সপার্ট কমিটি নিশ্চয়ই সেই বিষয়গুলো দেখবেন। এবং বারুইপুর ঘটনার পরে আশ্চর্যভাবে আমরা পশ্চিমবঙ্গে যারা তথাকথিত দীর্ঘ বছর ধরে আমরা দেখেছি রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে এই বুদ্ধিজীবীরা বেরোন, আমরা কিন্তু কোনো বুদ্ধিজীবীকে মোমবাতি জ্বালতে দেখলাম না কলকাতা শহরে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলে ছিলেন অবশ্য। কে জেলেছে, উনি কবে থেকে বুদ্ধিজীবী হয়েছেন আমার জানা নেই। তাহলে আমাকে তপন কাণ্ডুর কেসে চলে যেতে হবে, তখন কেন জ্বালেননি, বিতর্কগুলো হবে। আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে বুদ্ধিজীবীদের উচিত ছিল রাস্তা অন্তত প্রতিবাদ করা। তার কারণ আমরা অভয়ার সময় দেখেছিলাম 11 বছরের শিশুটাকে যেভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, আমরা দেখিনি। এটা একটা আমরা মনে করছি যে গণতন্ত্রের পক্ষে এটা ঠিক না। এবং তারা যদি রাস্তায় একটা মোমবাতি মিছিলও করতেন, আমরা বুঝতে পারতাম যে তারা জীবিত আছে। রাস্তায় আমাদেরই আন্দোলন করতে হয়েছে, এবং সেখানে যে পুলিশ আমাদের উপর আক্রমণ করে ফেলেছে এরকম কিচ্ছু ঘটনা ঘটেনি। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি, অ্যাডমিনিস্ট্রেশনও জানে, সবাই জানে। কেন এটা যে কোনো মানুষ করবে? তাহলে মুখ্যমন্ত্রী ছুটে গেলেন কেন সাথে সাথে? ওনারও তো যাওয়ার কোনো দরকার ছিল না, উনিও গেছেন। উনি নিশ্চয়ই পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছেন, কাজ হয়েছে। এই যে অরিন্দমবাবু কথাটা বললেন, ঠিকই বলেছেন, এনকাউন্টার করে দেওয়াটা কেন, আমি মনে করি সুস্থ সমাজে এর কোনো জায়গা নেই। মানে আপনি সমর্থন করেন না? এবং বেশ কিছু তার প্রশ্ন আছে। এনকাউন্টার হলেও একটা রাস্তা যেখানে 1.5 ঘন্টা লাগে 20 মিনিটে চলে এলো কি করে, এগুলো অনেকগুলো প্রশ্ন আছে। আমরা বলেছিলাম এর ফাঁসি দরকার, এবং বাকি যারা জড়িত তাদের ফাঁসিটা কে দেবে? কোর্ট দেবে, আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, প্রশাসন আছে। আমাদের তো ভরসা রাখতে হবে কারুর না কারুর ওপরে। কার উপরে আমরা ভরসা রাখবো? আমরা যারা সাধারণ মানুষ, আমরা আইন এবং পুলিশের উপরে ভরসা রাখতে পছন্দ করি। কিন্তু সাম্প্রতিককালে যা ঘটনা 15 বছরে, সেটা কিন্তু বলে না। এবং নতুন সরকার আসাতে প্রায় 12টা এরকম ধর্ষণের ঘটনা ঘটে গেছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই পুলিশ প্রশাসনকে কঠোর হতে হবে, তাদেরকে ফ্রি অ্যান্ড ফেয়ার কাজ করতে দিতে হবে, এটাই উচিত। এবং আমি মনে করি আর একটা জায়গায় যে বারুইপুর কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে। এবং যে কথাগুলো এই আলোচনার ভেতরে উঠে এলো, মবিং যেটাকে বলে, মব লিঞ্চিং বলুন, মবিং বলুন, যাই বলুন না কেন, এইগুলো কিন্তু কোনো সুস্থ সমাজে কেউ কিন্তু মেনে নেবে না। তাই জন্যে সঠিক রাস্তা অবলম্বন করে রাজ্য সরকারকে, পুলিশ প্রশাসনকে পরিচালনা করতে হবে, যে যারা এরকম ঘটনা ঘটাচ্ছে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তার কারণ শাস্তি যদি না হয়, কোনো যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, বেশ, যেরকম তৃণমূল আমলে ক্রিমিনালরা মনে করতে এটা তাদের স্বর্গরাজ্য। একদম। আর আপনি মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত যা প্রোঅ্যাক্টিভ নিয়েছে, আপনি খুশি? জাস্ট 10 সেকেন্ড, বলুন। এই যে বুদ্ধিজীবীদের কথা বলছে আশুতোষ, একদম ঠিক কথা বলছে। মমতা ব্যানার্জির ওপর যখন লালু আলম লাঠিটা মেরেছিল, তখন একমাত্র সুভাষ মুখোপাধ্যায় মুখ খুলেছিলেন। এইটুকু বলে রাখি, ঘটনা হচ্ছে এরকমই বুদ্ধিজীবী আমাদের। বেশ, আশুতোষদা আপনাকে, অরিন্দমদা আপনাকে, অর্পদা আপনাকে, তিনজনকেই অনেক ধন্যবাদ। আমাদের আজকের পর্ব এই পর্যন্তই থাকলো, এবং আজকের পর্বে আমরা যা যা তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের সামনে পেশ করলাম, 21শে জুলাই কার সেটা সময় বলবে। ঠিক 1 সপ্তাহ বাকি আছে, আপনারা নিজেরা দেখতে পাবেন। আজকের পর্ব এই পর্যন্তই। আর অবশ্যই আপনাদের কেমন লাগছে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।